গ্যাস সংযোগ অবৈধ হলেও নারায়ণগঞ্জ বিস্ফোরণের সমস্ত দায় মসজিদ কমিটির উপর চাপালো তিতাস, বিদ্যুতেরও ছিল না অনুমোদন। প্লেসমেন্টটা করার সময় তারা যে শাবল, গেতি, কোদাল ব্যবহার করেছে, সেন্টারিং ব্যবহার করেছে, তারা আমাদের এই 24 ইঞ্চির তাদের যে বেসমেন্টটা ছিল তার 20 ইঞ্চির মধ্যে 6টা জায়গাতে তারা ক্ষতি করেছে। তিতাস তার নিজের ইনভেস্টিগেশন রিপোর্টে তিতাস নিজের কথা বলেছে। আমরা মিনিস্ট্রি থেকে এটা যাচাই বাছাই করে আমরা সেইভাবে ব্যবস্থা নেব। দায় এড়ানোর সুযোগ নেই। ততখানি সততা কি আমাদের কারো প্রতিষ্ঠানে আছে যে নিজের দায় নিজে মেনে নিয়ে বলবো যে হ্যাঁ আমরা ভুল করেছি? দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডাক্তার লিখে দেয়, নার্সেরা বলে অক্সিজেন নাই, বাথরুম এমন অবস্থা, ওখানে কোনো রকম যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা ডাক্তারের সংখ্যা যত আছে আমরা আসলে সামাল দিতে পারতেছি না। আমাদের ওয়ার্কিং আওয়ার অনেক বেড়ে গিয়েছে। রোগীর চাপে হাসপাতালগুলোতে পা ফেলা দায়, মেঝে করিডোর ছাপিয়ে বাথরুমের সামনেও সেবা প্রত্যাশীরা, হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। করোনা মোকাবিলায় অনেক কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়, অযথায় উৎসাহ রটাচ্ছে একটি শ্রেণী, বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার নির্দেশ। আমি বাধা দিতে গেছি, বাধা দিলে আমার যদি মারে, কসমেটিক বা জামা কাপড় কিনতাম, ভাঙাইতাম। সন্দেহ এড়াতে জাল নোট ছড়ানোর কাজে ব্যবহার করা হয় নারীদের, বাধ্য হয়ে অপরাধে এলেও অসম্ভব হয়ে পড়ে ফেরা। ঘোষণা ছাড়াই পেঁয়াজ রফতানি বন্ধ করে ভারত অনুতপ্ত হলেও দুদিনে দেশে ঢোকেনি আগের এলসি ট্রাক। চট্টগ্রামে 25 প্রতিষ্ঠান আমদানি করবে 57,500 মেট্রিক টন। বিমান বাহিনীতে যুক্ত হলো অত্যাধুনিক পরিবহন বিমান, আকাশ সক্ষমতায় এগিয়ে গেল আরও এক ধাপ, আরও 5টি বিমান কেনার পরিকল্পনা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের তদন্ত প্রতিবেদনও আগের অবস্থানে তিতাস। গ্যাস পাইপলাইনে লিকেজ থাকলেও দায় মসজিদ কমিটির। বিকেলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে তিতাস গঠিত তদন্ত কমিটির জমা দেয়া প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। তবে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী বলছেন, প্রতিবেদন দেখেই পরবর্তী ব্যবস্থা নেবে মন্ত্রণালয়, দায় এড়াতে পারবে না কেউই। গেল 4 সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ 37 জনের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন 31 জন। ঘটনার কারণ উদ্ঘাটনে 3টি তদন্ত কমিটি গঠন করা হয়। 13 দিনের মাথায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার বিকেলে জমা হয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে। তদন্ত কমিটির প্রধান জানান, অবৈধভাবে ওই মসজিদের নিচে পাইপলাইনের রাইজার স্থানান্তর করা হয়েছিল। পরবর্তীতে সেখান থেকেই গ্যাস লিকেজ হয়ে মসজিদের পুরো অংশে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, অবৈধ পাইপলাইনের এই সমস্যা সারাতে কেউ অভিযোগ করেনি তিতাসে। মসজিদের টাইলসের ফ্লোর থেকে 3 ফিট 3.5 ফিট নিচে আমার পাইপ, সেক্ষেত্রে যদি গ্যাস আমার মসজিদের নিচে চলে যায়, তাহলে যেখানে টাইলসটা লাগানো হয়েছে সেই টাইলস কোন শক্ত স্ল্যাবের উপরে লাগানো হয়েছে, গ্যাসটা উপরের দিকে চলে আসতে পারছে এবং সেটা জমা হয়েছে মসজিদের এসি চেম্বারে। এসি চেম্বারে আমরা মিটারবিহীন বৈদ্যুতিক অবৈধ সংযোগ পেয়েছি। সেই স্পার্ক থেকে মসজিদের ভিতরে যে গ্যাস জমানো ছিল সেখানে এই বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের সৃষ্টি হতে পারে। প্রতিবেদন অনুযায়ী 1998 সালে মসজিদের নিচে পাইপলাইনের রাইজার স্থানান্তর করা হলেও তিতাস কেন তা 22 বছরেও জানল না, এই প্রশ্নের উত্তর দিতে পারেননি তদন্ত কমিটির প্রধান। একটা পরিত্যক্ত রাইজারের ছিদ্র পেয়েছি, এই রাইজারটাকে যারা লে করলো, পরিত্যক্ত যারা বানালো, সেটা যদি ওখানের গ্রাহক তার নিজস্ব উদ্যোগে করে থাকে, শনাক্ত হয়ে যায়, তাহলে আমি তিতাস গ্যাসকে কিভাবে দায়ী করব? বিদ্যুতের অবৈধ সংযোগ সেখানে কিভাবে দেয়া হলো, কারা দিয়েছে, সেসব বিষয়েও ডিপিডিসিকে নিয়ে তদন্ত করার কথা জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী জানান, প্রতিবেদন দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কেউ কারো দায়িত্ব কিন্তু এড়াতে পারে না, আমি মনে করি। এই রিপোর্টের মধ্যে কিন্তু বলা হয় নাই যে তাদের দায়িত্ব থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হোক। এই রিপোর্টে স্পষ্টভাবে খালি ঘটনাটা উল্লেখ করা আছে। আমার বিভাগের থেকে যে গাফলতিগুলি আছে সেটার জন্য কিন্তু তারা অনুমতি এড়াতে পারবে না।
এদিকে এই ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির রিপোর্ট বিকেলে জমা দেয়া হয়েছে। জেলা প্রশাসক জসিম উদ্দিনের কাছে এই প্রতিবেদন জমা দেয়া হয়। 40 পৃষ্ঠার প্রতিবেদনে গ্যাসের লিকেজ, বৈদ্যুতিক শর্ট সার্কিট, মসজিদ কমিটির অবহেলাকেই মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়। আর রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তদন্ত প্রতিবেদন জমা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় মসজিদ কমিটির পাশাপাশি তিতাসও দায় এড়াতে পারে না বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ম তামিম। তৃতীয় পক্ষের তদন্ত ছাড়া এমন দুর্ঘটনার প্রকৃত কারণ উঠে আসা সম্ভব নয় বলেও মত তার। আমাকে যদি আমার নিজের তদন্ত করতে হয়, ততখানি সততা কি আমাদের কারো প্রতিষ্ঠানে আছে যে নিজের দায় নিজে মেনে নিয়ে বলবো যে হ্যাঁ আমরা ভুল করেছি? তিতাসের কমপ্লেনিং সিস্টেমটাকেও রেকর্ডেড কমপ্লেন রাখা উচিত। মৌখিকভাবে একজনের কাছে গিয়ে বললো, সেটা হলো না। লিখিত কমপ্লেনের ব্যবস্থা রাখতে হবে, অথবা ডিজিটাল কমপ্লেনের ব্যবস্থা রাখতে হবে, যেখানে রেকর্ড মোছার কোনো স্কোপ নাই, যেখানে পরিষ্কারভাবে দেখা যাবে যে হ্যাঁ এখানে এই জায়গার জন্য একটা অভিযোগ করা হয়েছিল, সেটা ঠিক মতো করা হয়, মানে সেটা ঠিক মতো অ্যাটেন্ড করা হয়নি। অন্য প্রসঙ্গ, রোগীর চাপে পা ফেলার জায়গা নেই রাজধানীর বেশিরভাগ সরকারি হাসপাতালে। ধারণ ক্ষমতার 3 থেকে 4 গুণ বেশি রোগী আছে ওয়ার্ডে। মেঝে, করিডোর ছাপিয়ে বাথরুমের সামনেও শুয়ে আছেন রোগী। নন কোভিড সেবা কমে যাওয়ায় রোগীর এই বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। ওমর ফারুকের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। বুধবার বেলা 11:30 রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল। একটি সিটের অভাবে অনেকের মতোই মেঝেতে পড়ে আছে 20 বছরের যুবক জনি। বাইরে থেকে তেমন বোঝা না গেলেও ভেতরে তখন রক্তক্ষরণ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় রোগের নাম অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। যত দ্রুত সম্ভব নিতে হবে আইসিইউতে। তবে নিউতে এখানে বড় নির্মম। আইসিইউ তো দূরের কথা, একটি বেডই জোটেনি তার কপালে। হাইয়েস্ট অ্যান্টিবায়োটিক শুরু করছি এবং আমাদের চেষ্টা থাকবে যে বেড খালি হলে এরকম খারাপ রোগীকে আগে বেডে দিয়ে দিতে। অতঃপর ক্যামেরার সামনেই সেই করুণ পরিণতি। ঠিক মিনিট 10 বাদে চিকিৎসা সেবার বেহাল ব্যবস্থাপনার বলি হয়ে পৃথিবীটাকে ছেড়ে যেতে হলো জনিকে। সোহরাওয়ার্দী হাসপাতালে করোনা রোগীর চাপ কমলেও গত 2 সপ্তাহে ক্রমেই বাড়ছে নন কোভিড রোগীর চাপ। ডাক্তার বলে আমি তো লিখে দিছি, আমি তো আর অক্সিজেন দিতে পারবো না। সিস্টারদের সাথে কথা বলেন, সিস্টাররা বলে অক্সিজেন নাই। বাথরুম এমন অবস্থা, ওখানে কোনো রকম যাওয়ার কোনো সুযোগ নাই, এত মানুষ। আর কোনো ওয়ার্ডে যেন রীতিমতো হাট বসেছে। বিশেষ করে মেডিসিন আর সার্জারি ওয়ার্ডে যেখানে শয্যা সংখ্যা 60টি, রোগী সেখানে 2 শতাধিক। চিকিৎসক স্বল্পতা, কারণ একমাত্র হাসপাতাল যেখানে কোভিড এবং নন কোভিড দুইটাই চালু আছে। 2-1 দিনের মধ্যে কিছু শয্যার সমন্বয়ের আশ্বাস দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট লালকুটিতে যেটি আছে, সেটিকে যখন কোভিড হাসপাতালে রূপান্তর করা হলো, তখন আমাদের এখান থেকে আমরা বেড, ম্যাট্রেস তাদের লোন হিসেবে দিয়েছিলাম। তো সেই জিনিসগুলিও আমরা ফেরত আনার চেষ্টা করছি। এই হাসপাতালে 700টি সাধারণ শয্যার বিপরীতে রোগীর সংখ্যা এখন প্রায় 1100 জন। একদিকে রোগীদের চরম ভোগান্তি, অন্যদিকে কয়েকগুণ চাপ নিয়ে কাজ করতে হচ্ছে চিকিৎসকদের। তার উপর রোগীর স্বজনদের স্বাস্থ্যবিধি মানার কোনো বালাইও নেই এই হাসপাতাল জুড়ে। সব কিছু মিলিয়ে এক চরম বিপর্যয়ের শঙ্কা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট ভালো কাজ করলেও এক শ্রেণীর মানুষ সমালোচনায় তৎপর। সরকারি কর্মকর্তাদের আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন, অন্যের কথায় কান দিয়ে কোনো লাভ নেই। সকালে 2020-21 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরে ভার্চুয়াল অনুষ্ঠানে কথা বলেন শেখ হাসিনা। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে সব মন্ত্রণালয়কে নিজস্ব কর্মপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দেন সরকার প্রধান। সরকারি কাজে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা তৈরি করে সুনির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য 2014-15 অর্থবছর থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রথা চালু হয় দেশে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভার্চুয়াল আয়োজনে নতুন অর্থবছরের কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করল 51টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। গণভবন থেকে এতে যুক্ত হন সরকার প্রধান শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকারি সব প্রতিষ্ঠান এখন জবাবদিহিতার আওতায়। স্বচ্ছতা নিয়ে নিজস্ব কর্মপরিকল্পনা বাস্তবায়নে নীতি নির্ধারকদের উদ্যোগী হতে হবে। প্রত্যেকটা মন্ত্রণালয় কিন্তু আপনাদেরকে এই শুদ্ধচারের বিষয়ে নিজস্ব একটা পরিকল্পনা নিতে হবে
যে কিভাবে আপনি কাজগুলি সম্পন্ন করবেন। করোনা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় পদক্ষেপ নিয়েছিল বলেই মহামারী নিয়ন্ত্রণে রাখা গেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, অহেতুক সমালোচনা হচ্ছে এসব নিয়ে। স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে এবং সেই সময় তাৎক্ষণিকভাবে যে কাজগুলি করার দরকার ছিল সেটা কিন্তু যথাযথভাবে করা হয়েছে বলেই এই কোভিড-19 আমরা নিয়ন্ত্রণ রাখতে পেরেছি। আমাদের দেশে এক শ্রেণীর লোক থাকে, তাদের সমালোচনা করাটাই অভ্যাস। পান থেকে চুন খসতে পারেন, অনেক কথা বলবে কিন্তু নিজেরা কিছু করবে না। জনগণের প্রতি সেবার দায়বদ্ধতা পূরণে সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী। আপনাদের দায়িত্ব হচ্ছে মানুষের পাশে থাকা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গত কয়েক দশকে জাল টাকা তৈরি ও উৎপাদন চক্রে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন অসংখ্য নারী। আতঙ্কের বিষয় হলো এই অন্ধকার জগতে তারা স্বেচ্ছায় আসেন না, জোর জবরদস্তি আর অসচেতনতার কারণেই ব্যবহার হন মাত্র। জাল টাকা তৈরি চক্রে নারী নিয়ে সাতারে সামিনের রিপোর্ট, ছবি তুলেছেন রেজাউল হক রিপন। দেশের আইনে জাল টাকা তৈরি ও উৎপাদনের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তারপরেও তৈরি হয় জাল টাকা, কাজ করে সংঘবদ্ধ চক্র। অপরাধী সুযোগ নেয় সমাজের নানা অসঙ্গতির, সহজ টার্গেট নারী। বেশিরভাগ ক্ষেত্রে অপরাধীর স্বামী, বাবা, ভাইয়ের জোর জবরদস্তিতে নারী আসে এই অন্ধকার জগতে, প্রচলিত আইন কানুন সম্পর্কে না জেনেই। এছাড়া প্রান্তিক পর্যায়ের নারীরা আর্থিক অনটনে পড়ে শিকার হয় অপরাধী চক্রের। আমি বাধা দিতে গেছি, বাধা দিলে আমার যদি মারে, আমার যদি ছাইরা দেয়, আমার কথা শুনেন নেই। আমার স্বামী বললো যে ঈদের আগে এই দিন আমি এই জাল টাকার ব্যবসা করব। চক্রে তাদের ভূমিকা জাল টাকা হাটবাজার বা ব্যস্ত অঞ্চলে ছড়িয়ে দেবার বা কখনো স্থানান্তরের। কসমেটিক বা জামা কাপড় কিনতাম, ভাঙাইতাম, টাকাগুলো নিয়ে আসে বাসায়, সেই টাকা আমি আবার নিয়ে পৌঁছে দেই জাকিরের কাছে। মূল চক্রটি যখন ধরা পড়ে তখন তারাও হয় অপরাধের ভাগী। পুলিশ আদালতে চৌকি ঘুরে স্বাভাবিক জীবনে ফিরে আসা হয়ে পড়ে অসম্ভব। শাস্তি দেওয়ার বিষয়টা এখনো পড়া হতো। এক জাল টাকার কারখানা যদি 2020 সালে ধরা পড়ে, তার বিচার ফাইনালি শুরু হতে হয়তো বা 2030 সালও লেগে যেতে পারে। অপরাধ বিশ্লেষকদের মতে ব্যক্তি মানুষ হিসেবে অধিকারের সচেতনতার অভাবে পরিবার ও সমাজে পুরুষ সদস্যের ক্রিয়ানক হিসেবে এখনো ব্যবহার হচ্ছে নারী। পরিবারের পুরুষ সদস্যরা এটার সাথে জড়িত বলে তার সাথে তারা জড়িত থাকেন। দেশ জুড়ে জাল টাকা চক্রে যে নারীরা ব্যবহার হয় তারা মূলত ব্যবহার হয় বিতরণকারী হিসেবে, এবং এই নারীদেরকে ব্যবহার করা হয় সমাজে নারীর প্রতি যে অসহায় দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির ব্যবহার হিসেবে। বিশ্লেষকরা বলছেন এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য সমাজে নারীর দৃষ্টিভঙ্গির যেমন পরিবর্তন দরকার, তেমন পরিবর্তন দরকার তার কর্মসংস্থানের ব্যবস্থারও। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে ডান্স ক্লাবের আড়ালে চলে জমজমাট অবৈধ দেহ ব্যবসা। সম্প্রতি নারী পাচারের অভিযোগে ঢাকা থেকে নৃত্যশিল্পী ইভান শাহরিয়া সোহাগ গ্রেফতার হওয়ায় দুবাইয়ের অনেক প্রবাসী ব্যবসায়ী গা ঢাকা দিয়েছেন। আরেক মূল হোতা আজম খানের ভাই নাজিম উদ্দিন সিআইডির মামলার আসামি হলেও সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। আমার ভাই কি করছে, আজম, উনি বাংলাদেশ থেকে কর্তৃপক্ষের সাথে একটা ছিল, কন্ট্রাক্ট ছিল, উনি বাংলাদেশ থেকে মেয়েগুলো অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য উনি ততটুক জানি ওই মেয়েগুলো উনি বাংলাদেশ থেকে অ্যারেঞ্জ করে এখানে পাঠাতো। পাচার হয়ে আসা নারীদের জোর করে অনৈতিক ব্যবসায় নিয়ে এসেছে একটি চক্র। প্রবাসে বাধ্য হয়ে এই পেটের দায়ে এই পরিণতি মেনে নিতে হয়েছে অসংখ্য নারীকে। তারা মেয়েদের সাথে এরকম ধরনের একটা আঘাত করে তাদেরকে পাসপোর্ট সহ আমাদের থেকে নিয়ে যে বাহিরে ভিসা লাগে তাদেরকে বিয়ের প্রলোভন দেখে বিভিন্নভাবে রাখছে। 1975 সালের শুরুর দিকে বাংলাদেশিদের ইউএই ট্যুরিজম বিভাগ থেকে ডান্স বার খোলার অনুমতি দেয়া হয়। আরব আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন 70টির বেশি ডান্স ক্লাব ও 1,500-এর ওপর নৃত্যশিল্পী কর্মরত। গেল 10 সেপ্টেম্বর রাতে গুলশানের নিকেতনের নিজের ডান্স ক্লাব সোহাগ ডান্স ট্রুপ থেকে দুবাইয়ে নারী পাচারের অভিযোগে গ্রেফতার হন ইভান শাহরিয়ার সোহাগ। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখকে ফাঁকি দিতে মোবাইল শনাক্তকারী নম্বর IMEI বদলে ফেলছে অপরাধীরা। সংঘবদ্ধ এই চক্রের 12 জনকে গ্রেফতারের পর এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID।
যে কোনো মোবাইল ফোনের 15 ডিজিটের একক সিরিয়াল নম্বরটি IMEI হিসেবে পরিচিত। IMEI নম্বরের সূত্র ধরে অনেক বেহাত হওয়া সেট উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। অপরাধীর ব্যবহার করা মোবাইল সেটের এই নিজস্ব পরিচয় সহায়তা করেছে অনেক ক্লুলেস ঘটনার জট খুলতেও। তবে এক্ষেত্রেও এক ধাপ এগিয়ে অপরাধীরা। প্রযুক্তির এই জাল থেকে বাঁচতে চীন থেকে আনা ডিভাইস দিয়ে মোবাইল সেটের অনন্য পরিচয় বদলে দিতে শুরু করেছে তারা। রাজধানীর বিভিন্ন মোবাইল মার্কেট থেকে সংঘবদ্ধ চক্রের 12 জনকে 250 মোবাইল সহ গ্রেফতার করে এ চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID। ওরা যেটা মার্কেটে কমন ল্যাঙ্গুয়েজ বলে মোবাইল কাটার বা IMEI কাটার এবং বিভিন্ন ব্র্যান্ডের আছে এবং এক একটা ফোনের জন্য এক একভাবে তারা এটাকে ইউজ করে থাকে। এইটা কিন্তু আসলে বোনাফাইড বা কোনো লেজিটিমেট ইম্পোর্টেড কোনো প্রোডাক্ট না, এটা মানে ব্ল্যাক মার্কেটে বিক্রি হওয়ার মতো একটা বিষয়। এটা কিভাবে আসে এটা আমরা দেখব। CID আরও বলছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী এই দণ্ডনীয় অপরাধ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। আমরা কেন এটা নিয়ে এত শঙ্কিত, যেটা ঝুঁকিটা বাড়িয়ে দিচ্ছে আমাদেরকে। আপনার অবৈধ ফোন বা ট্র্যাকিং নাম্বার চেঞ্জ করা ফোন, এটা যখনই মার্কেটে অন্য কেউ ইউজ করবে, একটা হলো যার ফোনটা হারিয়ে গেছে তিনিও আর পাচ্ছেন না, আরেকটা হলো যে নতুন যিনি অপরাধ করছেন তাকেও আমরা মানে আমাদের ল এনফোর্সিং এজেন্সি এটাকে ট্র্যাক করা ডিফিকাল্ট। এদিকে ডিএমপির সাইবার ক্রাইম টিম 55টি চোরাই মোবাইল সহ 8 জনকে গ্রেফতার করেছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও 36 জন মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন 1593 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,44,264 জনে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 13,673 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 17,83,779 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,593 জন। মোট আক্রান্ত 3,44,264 জন। 24 ঘন্টায় মারা গেছেন 36 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 4,859 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,443 জন। মোট সুস্থ হয়েছেন 2,50,412 জন। মাত্র দুদিনের মাথায় ভারতীয় পেঁয়াজের দাম কমে নেমেছে 60 টাকায়। অথচ এখনও নতুন করে ঢোকেনি ভারতীয় পেঁয়াজ। বাজারে কয়েকটি অভিযান চালানোর পরই পেঁয়াজের দর এখন নিম্নগামী। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, কেবল ব্যবসায়ীদের কারসাজির কারণে বেড়ে গেছে এই নিত্য পণ্যের দাম। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে কঠোর তদারকি অব্যাহত রাখার আহ্বান বাজার বিশ্লেষকদের। ভারতীয় পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পরপরই দাম বাড়তে শুরু করে রাজধানীর পাইকারি বাজারে। পেঁয়াজ কিনতে শুরু হয় হুলস্থুল। অথচ দেশে এখনো মজুদ আছে 5 লাখ টন পেঁয়াজ। দেশে নতুন করে না ঢুকলেও এই পেঁয়াজে কমপক্ষে চলবে 2.5 মাস। অস্থির বাজারের নেপথ্য কারিগর হিসেবে ব্যবসায়ীদের দিকে আঙুল তুলে কঠোর তদারকির ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী। সেদিনই বাজারে চলে ভোক্তা অধিকারের অভিযান। ফলাফল, একদিনের ব্যবধানে পাইকারি পর্যায়ে কমতে শুরু করে দাম। বৃহস্পতিবার কারওয়ান বাজারের আড়তগুলোতে দেশি পেঁয়াজ সর্বোচ্চ 15 টাকা কমে বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা কেজি। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 57 থেকে 60 টাকায়। আজকের বাজারে একটু কম। দেশে এলো আপনার 75, ঠিক আছে, আর ওই ইন্ডিয়ানটা 57 টাকা আর কি। বাজারে একটা আতঙ্ক ছিল, মানে আবার শুনছি ইন্ডিয়ান পেঁয়াজ আইবো, গাড়ি মাছ দেখাইছে, এই কারণে মানে একটু বেচা কেনা একটু দুর্বল। বাজার বিশ্লেষকরা বলছেন, ন্যায্য দাম নিশ্চিত করতে বাজার তদারকি আরো কঠোর করতে হবে। অসৎ এবং অসাধু কিছু ব্যবসায়ী তাদের কারসাজির কারণে বাংলাদেশে পেঁয়াজের দাম বাড়ছে। বাজার ব্যবস্থাপনা এবং বাজার তদারকির একটা দুর্বলতা সেখানে লক্ষ্য করা যাচ্ছে। সরকারের যেটি করা উচিত যে বাজার তদারকি করা, কনজিউমারদেরও একটু সচেতন থাকা, যাতে কোনোভাবেই হুজুকের বশত যাতে অনেক বেশি পরিমাণে পেঁয়াজ না কিনে। বিকল্প উৎস থেকে পেঁয়াজ আমদানির প্রক্রিয়া দ্রুত করার তাগিদ তাদের। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। দেশের বাজারে স্থিতিশীল রাখতে 25টি প্রতিষ্ঠান 57,500 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেলেও শিগগিরই তা বাজারে আসছে না। 7টি দেশ থেকে আসতে সময় লাগবে অন্তত 15 থেকে 20 দিন। আশরাফুল আলম মামুনের ছবিতে শফিকুল আলমের রিপোর্ট।
দেশে বছরে পেঁয়াজ রপ্তানি করতে হয় 9 থেকে 10 লাখ মেট্রিক টন, যার পুরোটাই আসে ভারত থেকে। ভারত যখন পেঁয়াজের দাম বাড়াচ্ছে, তখন দেশে নানা প্রতিষ্ঠান ভবিষ্যৎ সংকটের কথা মাথায় রেখে পেঁয়াজ আমদানির অনুমতি নিতে থাকে। 3 সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত 25টি প্রতিষ্ঠান 60টি দেশ থেকে 57,000 মেট্রিক টন পেঁয়াজ আনার অনুমতি নেয়। চায়না, মায়ানমার, পাকিস্তান এবং নিউজিল্যান্ড থেকে এই পেঁয়াজ আসবে। 150টি পেঁয়াজ আমদানির অনুমতিপত্র ইস্যু হলেও 15 থেকে 20 দিন লাগবে চীন, তুরস্ক, মিশর ও পাকিস্তান সহ নানা দেশ থেকে পেঁয়াজ আসতে। আমদানিকারকদের পেঁয়াজ বাজারে আসলে ভারতীয় পেঁয়াজ রপ্তানি বন্ধের নিশ্চয়তা চান তারা। মিয়ানমার থেকে আনা হয় আমাদের, তো এগুলো যদি আপনার এলসি হয় আস্তে আস্তে কমসে কম 15 থেকে 20 দিন সময় লাগবে আমাদের। এদিকে বাজার সামাল দিতে দ্রুত বিকল্প দেশ থেকে পেঁয়াজ আনার দাবি ব্যবসায়ীদের। এগুলো আসার সময় লাগবে মিনিমাম 20 দিন থেকে 25 দিন। যতক্ষণ পর্যন্ত বিকল্প পথে আমরা পেঁয়াজ আমদানি করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এটা একটা সমস্যা থেকেই যাবে। সোমবার ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্তে মঙ্গলবার চট্টগ্রামের পাইকারি খাতুনগঞ্জে হু হু করে বেড়ে 45 টাকার পেঁয়াজ গিয়ে ঠেকে 70 টাকায়। তবে এখনও সেই দাম স্থির আছে খাতুনগঞ্জে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বিমান বাহিনীতে যুক্ত হলো অত্যাধুনিক C-130 জে পরিবহন বিমান। এর মধ্য দিয়ে আকাশ সক্ষমতায় আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনী। আকাশ বাতাস কাঁপিয়ে বাংলার মাটি স্পর্শ করল C-130 জে। রীতি অনুযায়ী অভ্যর্থনা জানালো বিমান বাহিনী। যুক্তরাষ্ট্রে তৈরি হলেও বাংলাদেশ কিনেছে যুক্তরাজ্য থেকে। একই মডেলের আরও 2টি বিমান কেনা হয়েছে, দ্রুতই আসবে বাংলাদেশে। বৃহস্পতিবার বিকেল 4:30টায় এটিকে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে আনা হয়। সহকারী বিমান বাহিনী প্রধান বলেন, অত্যাধুনিক এই বিমান যুক্ত হওয়ার মধ্য দিয়ে বাহিনী আরও এক ধাপ এগিয়ে গেল। একটা চুক্তির আওতায় এই 5টি বিমানই কেনা হয়েছে এবং পর্যায়ক্রমে এই বিমানগুলোর ডেলিভারি চলতেছে। গত বছর আগস্ট মাস থেকে প্রথম বিমানটির ডেলিভারি হয়, তারপরে কোভিডের মাঝখানে মাস 2 আগে আমরা সেকেন্ড বিমানটি পেয়েছি এবং এখন 3 নম্বর বিমানটি আমরা ডেলিভারি পেলাম। এটা বাংলাদেশ বিমান বাহিনীকে একটা বৈশ্বিক সক্ষমতা, একটা গ্লোবাল ক্যাপাবিলিটি দিয়েছে। দেশের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো দুর্যোগ এবং সংকট মোকাবিলায় বিমানগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করা হয়। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। জিজ্ঞাসাবাদে পর্যাপ্ত তথ্য না পাওয়ায় দিনাজপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হত্যা চেষ্টা মামলায় আসামি রবিউলকে আরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সন্ধ্যায় জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আঞ্জুমান আরা বেগম এ আদেশ দেন। তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড চাইলে 3 দিনের রিমান্ড দেন আদালত। এর আগে আসামি রবিউলকে 6 দিনের রিমান্ডে নেওয়া হয়। গত 3রা সেপ্টেম্বর খোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। মহালয়ার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা। নৃত্য গীতে মহামায়ার আবাহনে দেবীপক্ষকে বরণ করা হয়। করোনা মহামারীতেও ম্লান হবে না উৎসবের রং, প্রত্যাশা ভক্তদের। মহালয়ায় মহামায়ার আবাহন, চণ্ডীপাঠ, ভক্তি, গীত আর নৃত্যে দুর্গতিনাশিনীর আগমনী আয়োজন। মঙ্গল দ্বীপ জেলে দেবীপক্ষকে বরণ করেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি। এরপর বেলতলায় মঙ্গল ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা। ফুল বেলপাতার নৈবেদ্য, ঢাকের কাঠি, কাঁসর ঘণ্টার উলুধ্বনিতে আরাধনা করা হয় দেবী দুর্গার। মঙ্গল আরতি, রোগ মুক্তি চেয়ে জগৎজননীকে পুষ্পার্ঘ্য দেন ভক্তরা। মা যেন সব ভালো করে দেয়, মার আগমন আজকে থেকে শুরু হচ্ছে, আমরা যেন আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে। এই সংকটময় মুহূর্তে মা যেন দেশ ও জাতির মঙ্গল করেন। শাস্ত্রমতে এবছর আশ্বিন মাস অশুভ হওয়ায় কার্তিক মাসে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। আসছেন মা দুর্গা, বাসছে তারই আগমনী সুর। মায়ের আগমনে দূর হবে সকল অশুভ শক্তি, দুঃখ, জরা, ব্যাধি, গ্লানি।
এমনটাই প্রার্থনা ভক্তদের। মৌসুমী মো, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কার বিপক্ষে সম্ভাব্য টেস্ট সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও সাকিবের অধিনায়কত্ব নিয়ে ভাবছে না বোর্ড, বরং দায়িত্বে থাকা মুমিনুলকে আরও সময় দিতে চান তারা। আপাতত এখন কোনো কল্পনা নেই। এখন যেহেতু এই সিরিজটা আছে, ওই সিরিজ নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। বাট আর যেহেতু মুমিনুলকে কিন্তু আমরা বেশি দিন হয়নি, তো আমার মনে হয় যে কেউকে যদি কোনো কিছুর দায়িত্ব দিই, এটা আমার মনে হয় বেশি দিন থাকাটা ভালো। সাকিবের মতো প্লেয়ার যে গত 1 বছর ওকে আমরা পাইনি, বাট ডেফিনেটলি ও আসলে তো আপনার স্ট্রেংথ কিন্তু আমাদের দুই দিক দিয়ে বেড়ে যায়, বোলিংও এবং ব্যাটিংও। সো এটা ভেরি এক্সাইটেড ও আসছে। এখন আল্লাহর কাছে দোয়া করছি যত তাড়াতাড়ি সম্ভব ও ক্রিকেটের সাথে অ্যাডজাস্ট হোক, টিমের সাথে অ্যাডজাস্ট হয়ে যাক। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গ্যাস সংযোগ অবৈধ হলেও নারায়ণগঞ্জে বিস্ফোরণের সমস্ত দায় মসজিদ কমিটির উপর চাপালো তিতাস। বিদ্যুতেরও ছিল না অনুমোদন, অভিযোগের নথি রাখার পরামর্শ। আমি বাধা দিতে গেছি, বাধা দিলে আমার যদি মারে। কসমেটিক বা জামা কাপড় কিনতাম, ভাঙাইতাম। সন্দেহ এড়াতে জাল নোট ছড়ানোর কাজে ব্যবহার করা হয় নারীদের। বাধ্য হয়ে অপরাধে এলেও অসম্ভব হয়ে পড়ে ফেরা। বিমান বাহিনীতে যুক্ত হলো অত্যাধুনিক পরিবহন বিমান। আকাশ সক্ষমতায় এগিয়ে গেল আরও এক ধাপ, আরও 5টি বিমান কেনার পরিকল্পনা। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।